বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এআই ভিত্তিক জিপিটি জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার্স প্ল্যাটফর্ম জি-ব্রেইন উদ্বোধন করা হয়েছে। এর পূর্ণ রূপ গভর্নমেন্ট ব্রেইন। এই প্ল্যাটফর্মটি ইনস্টিটিউশন সংবিধান জিপিটি, বাজেট জিপিটি এবং স্টার্ট আপ জিপিটি এই 3টি মডেলের সমন্বয়ে কাজ করবে। আজ বুধবার রাজধানী আইটিসি টাওয়ারের জি-ব্রেইন প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, এআই কৃত্রিম বুদ্ধিমত্তা আসলেই ভয়ঙ্কর দৈত্য পরিণত হচ্ছে। বিষয়টা যদিও আমরা পারমাণবিক শক্তির সঙ্গে তুলনা করি, তাহলে দেখা যাবে পারমাণবিক শক্তি বিদ্যুৎ তৈরিতে ব্যবহার হচ্ছে। পারমাণবিক অস্ত্রের চেয়ে এআই ভয়ঙ্কর হতে পারে, কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারে মানুষের প্রয়োজন হয়, কিন্তু এআই এতে শক্তিশালী হয়ে উঠেছে যে এটা নিজেরাই অনেক কিছু করে ফেলতে পারে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের উদ্দেশ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে জি-ব্রেইন তৈরির উদ্যোগ নেয়। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে এটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম জি-ব্রেইনের প্রথম মডেল সংবিধান জিপিটি স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তর হচ্ছে স্মার্ট নাগরিক। আর এই স্মার্ট নাগরিক হওয়ার একটি পূর্ব শর্ত সংবিধান সাংকেতিক জ্ঞান অর্জন। সেই জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হতে যাচ্ছে এই সংবিধান জিপিটি বা কনস্টিটিউশন জিপিটি। জি-ব্রেইন দ্বিতীয় মডেল জিপিটি এই মডেলে জাতীয় বাজেটের জটিল বিষয়গুলো সহজে বুঝতে সাহায্য করে। আমাদের দেশের অর্থনৈতিক নীতিমালা কৌশল সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট জিটিপি মডেলটি নীতি নির্ধারক, অর্থবিদ এবং সাধারণ মানুষের জন্য উপকারী, যারা বাজেটে বরাদ্দ, অর্থনৈতিক নীতিমালা ও অর্থনৈতিক কৌশল সম্পর্কে জানতে আগ্রহী। জি-ব্রেইনের তৃতীয় মডেল স্টার্ট আপ জিপিটি। এটি এমন একটি টুল যা নিত্য নতুন স্টার্ট আপ ইকোসিস্টেমকে তহবিল, যোগ্যতা এবং প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করে। স্টার্ট আপ জিপিটি উদ্যোগ ও বিনিয়োগকারীদের মধ্যে অমূল্য সব তথ্য সরবরাহ করবে। এর মাধ্যমে অনায়াসেই কোথাও তহবিল আছে, কারা এর যোগ্য হবেন, কি ডকুমেন্ট লাগবে, এই ধরনের সমস্ত প্রয়োজনীয় তথ্য এক নিমেষেই জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতির বিষয়ে সংকট ও নিরসনের বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষক নেতা নিজামুল হক বলেন, ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বৈঠকের কথা বলেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে বৈঠক অনুষ্ঠিত হবে, তবে এখনও সময় জানানো যায়নি। আন্দোলনের চলমান থাকবে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এর আগে চলতি বছর 20 মে সর্বজনীয় পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহার। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল পরিবর্তনের দাবি জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ফেডারেশনের কর্মসূচি অনুযায়ী 26 মে রোববার সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ শিক্ষকরা একযোগে বেলা 11:30টায় মানববন্ধন কর্মসূচি। 28 মে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা একযোগে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি এবং 4 জুন সারা দেশে একযোগে অর্ধ দিবস কর্মবিরতি পালন করে।
এরপরেও ধাপে ধাপে অর্ধবেলা থেকে শুরু করে 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। বিশ্ববিদ্যালয় শিক্ষকের আন্দোলনের মধ্যে সর্বজনীয় পেনশনের ৫ম স্কিম প্রত্যয়ন নিয়ে একটি উভয় বাণী দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এক বার্তায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলেছে, গত ৩০ জুনের আগে চাকরিতে যোগদানকারী শিক্ষক কর্মকর্তা কর্মচারী নতুন স্কিমে যুক্ত হওয়ার বাধ্যকতা নেই। আগের ঘোষণা অনুযায়ী চলতি ২০২৪ ও ২৫ অর্থবছরের প্রথম দিন থেকে প্রত্যয়ন স্কিম চালু হয়েছে। তাতে যুক্ত হলো অবসর পরবর্তী আর্থিক সুবিধা কমে যাওয়ার সংখ্যায় আন্দোলনে নেমেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীয় পেনশন স্কিম প্রত্যয়নের শুভযাত্রা প্রাসঙ্গিক বিষয়ের সর্বজনীয় পেনশনের ব্যবস্থা আইন ২০২৩ এর ১৪(২) ধারা অনুযায়ী 1 জুলাই ২০২৪ তারপরে শাসিত ও স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে যোগদানকারী কর্মচারীদের বাধ্যতামূলক প্রত্যয়ন স্কিমের আওতাভুক্ত হবে। অর্থমন্ত্রী তার বাজেটের বক্তৃতায় বিষয়টি বলেছেন। তবে আন্দোলনে থাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন বলেছে শিক্ষকদের প্রত্যয়ন স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বৈষম্যিক মুখ। এখনকার মতো ইনক্রিমেন্টও নেই। বিদ্যমান ব্যবস্থাপনা পেনশনের আজীবন পেনশনের পান, তার অবর্তমানে পেনশনের স্পাউস ও প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন পান। নতুন পেনশন ব্যবস্থায় পেনশনার আজীবন পেনশন পাবেন। পেনশনারের অবর্তমানে তার স্পাউস বা নমিনি, যেমন একজন অবসরে যাওয়ার পর 5 বছর পেনশন পেয়ে তারপর মারা গেলে তার স্পাউস বা নমিনি আরও 10 বছর পেনশন পাবেন। উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। ফেনী পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানান, ভারী বর্ষণ ও ভারতীয় পানির ঢলের কারণে মঙ্গলবার সকাল ৯টায় মুহুরী নদী পানি বিপদসীমা ১২৫ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী সদর উপজেলা ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মঈনুদ্দিন খোকন বলেন, মুহুরী নদীর পেরিবাঁধ ভেঙে উত্তর দৌলতদিপুর, দক্ষিণ দৌলতদিপুর, বণিকপাড়া ও মালিকপাথর ও শালধর ও দেড়পাড়া সহ অন্তত 10টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ওইসব স্থানে ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ। দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ৭৫ বছর বয়সী সফিনা আক্তার বলেন, পানির প্রবল তোড়ে ঘরের সব মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। রান্না করার পাতিল ভাসিয়ে নিয়ে গেছে। প্রতিবন্ধী 2 সন্তান নিয়ে কোনোভাবে বেঁচে ফিরেছি। ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার বলেছিলেন, তাদের পক্ষ থেকে নিয়মিত পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। এসব এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওইসব এলাকার পরিদর্শন করেছে। দুর্যোগ ও মোকাবেলা শুকনো খাবার সহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। পানিবন্দীদের মধ্যে ইতিমধ্যে শুকনো খাবার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে বলে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানিয়া ভুইয়া জানিয়েছেন। ফেনী 1 আসনের সংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বাঁধ ভাঙার পর থেকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখছেন। বিলোনিয়া নদীতে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ প্রকল্পটি চলতি বছর নেকে পাশ নদীর বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ফুলগাজী পরশুরাম উপজেলা বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। নিঃস্ব হয়ে যায় নদীবর্তী মানুষজন।